নমস্কার, এমবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। জানি এই অনুষ্ঠানের অপেক্ষায় আপনারা থাকেন, এই অনুষ্ঠানকে আপনারা ভালোবাসেন, এই অনুষ্ঠান নিয়ে চিন্তাও আপনাদের রয়েছে। কেন বলুন তো? আসলে নিউটনের থার্ড লটা মনে আছে তো, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত মুখে প্রতিক্রিয়া বল রয়েছে। যখন আমাদের এনবিপি আপনাদের নিয়ে এত ভাবছে, আপনাদের ভালোটা নিয়ে চিন্তা করছে, আপনাদের সুস্থ রাখা, আপনাদের সুন্দর রাখা নিয়ে পরিকল্পনা করছে, তখন উল্টো দিক থেকে ভাবনাটা আপনাদের তরফ থেকেও যে আসবে, একটা পজিটিভ চিন্তা যে আসবে, একটা পজিটিভ ভাইবস যে আমরা পাবো, সেটা কিন্তু আমরা বেশ কিন্তু টের পাই। আর সে কারণেই দেখুন, প্রচুর ব্যস্ততার মধ্যেও আমাদের চিকিৎসকেরা প্রত্যেকে সঠিক সময় একেবারে উপস্থিত হয়ে যান শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সাথে ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য, আপনাদের জন্য নতুন বছরকে আরো বেশি নতুন সুন্দর করে তোলার জন্য। কারণ বছর আসবে, বছর চলে যাবে, আসল বিষয় হচ্ছে এই বছরটাতে আপনি কি করলেন, কি কি কাজ করে উঠতে পারলেন, কি কি ভালো কাজ করলেন, কি নাম যশ খ্যাতি শীর্ষস্থানে আপনি পৌঁছলেন। আর এই সব কিছু সম্ভব যখন আপনি সুস্থ থাকবেন, যখন আপনি সুন্দর থাকবেন, যখন আপনার মধ্যে থাকবে প্রচুর কনফিডেন্স, তখন যে কোনো ছোট বড় কঠিন কাজ আপনি অনায়াসে তুড়ি মেরে সলভ করে দিতে পারবেন। আর এই কারণে এনবিপির প্রত্যেকজন চিকিৎসক চান যে আপনি যেন ভালো থাকেন, আপনি আপনার পরিবারকে নিয়ে যেন সুন্দর থাকেন। তাই নতুন বছর আরো বেশি সুন্দর করার জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান আরো একবার আপনাদের সুস্থ রাখার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি প্রচুর বিষয় থাকে, চেম্বারেও স্যারকে অনেকেই রিকোয়েস্ট করে, স্যার আজকে টিভিতে গিয়ে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবেন, স্যার ওই বিষয়টা নিয়ে অনেকদিন কথা বলেন না, একটু আলোচনা করবেন। তো স্যারই আজকে বললেন যে চেম্বারে অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে। তো স্যার, নতুন বছরে কিডনির সমস্যা একটু কমাতে চাই, নতুন বছরে চাই আমাদের বন্ধুরা খুব হাসি খুশি থাকুক। তো কিডনির সমস্যার দিকটা একটু আলোচনা করব, সিকেডি সমস্যাটা নিয়ে একটু আলোচনা করব, কাদের হয় সিকেডি, কেন হয় সিকেডি। মেনলি সিকেডি নিয়ে এই যে আলোচনাটা আজকে রাখছি এই কারণ আমি আজকে চেম্বারে ছিলাম, একটা পেশেন্ট আছে, ভবিষ্যতে চেষ্টা করব এই টিভির মাধ্যমেই দেখানো, ওনার রিপোর্টস, ওনার শারীরিক কন্ডিশন কিরকম আছে উনি জানাবেন। তো ওনার এই সিকেডির যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া এবং আমাদের কিডনি ফাংশনটা নষ্ট হয়ে যাওয়া। উনি যে রিপোর্ট করিয়েছেন প্রায় মোটামুটি 2.5 থেকে 3 মাস উনি ট্রিটমেন্টটা করেছেন, তারপরে আমরা রিপোর্ট করিয়েছি, এটা আমরা প্রত্যেকটা পেশেন্টকে করাই, যেখানে দেখা গেছে ক্রিয়েটিনিন লেভেল যখন এসেছেন সেই রিপোর্টও আছে, সেটা হচ্ছে 5.72। 3 মাসের মাথায় রিপোর্টটা করালাম, সেখানে নেমে এসছে 1, জাস্ট 1। তো অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে, ডিটেলসে আমি আলোচনা করব যে কিভাবে সাইন্টিফিক্যালি ট্রিটমেন্ট করলে সিকেডির মতো রোগকেও ভালো করা যায় এবং উইদাউট মেডিসিনই থাকা যায়। ফোনটা ধরে অবশ্যই। তবে স্যার যে রিপোর্টটার কথা বললো, এই রিপোর্ট কি আপনার প্যাথিক চিকিৎসক আপনাকে দিতে পেরেছে? একটু ভালো করে ভাববেন, পুরো অনুষ্ঠানটা আমাদের সাথে থাকবেন। তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা আছে? হ্যাঁ, সমস্যাটা কি? বলছি আমার মানে তলপেটে খুব পেন হয় মাঝে মধ্যে, ঠিক হয় বুঝতে পারছি। তলপেটে ব্যথা পেইন হয়। হয়। আচ্ছা। বয়স কত আপনার? আমার বয়স 23 বছর। 23 বছর। তলপেটে যে ব্যথাটা হয় এটা কি পার্টিকুলারলি কোনো সময় হয় না রেগুলারলি ব্যথা হয়? না মানে নর্মালি মাঝের মধ্যেই হয়। আচ্ছা, এমনি মান্থলি মেনস্ট্রুয়েশন সাইকেল ঠিক থাকে? হ্যাঁ, সেটা ঠিক আছে। আচ্ছা, ব্যথা যেটা হচ্ছে সেটা কি একটা সাইডে পেটের না একদম মিডল বরাবর? একদম নিচের দিকে, মানে পুরো ডান দিক বাম দিক দুদিকে হচ্ছে, একদম নিচের দিকে। আচ্ছা, ঠিক আছে, দেখুন আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। কিছু কিছু জায়গা আছে আগে আমাদের জানতে হবে। আমাদের যেটা অ্যাবডোমেন আমরা বলি তার কিছু পার্ট আছে, সেই পার্টটাকে আমরা যখন ডিভাইডেড করি 6 ভাগে, সেখানে একদম তলপেটের যেখানে ব্যথা হয়, এটা অনেক রকম কারণের জন্য হতে পারে। একটা যদি ওখানেতে প্যাঙ্কিয়াটিক কোনো রকম সমস্যা হয় সেখান থেকে হতে পারে, কোনো যদি অ্যাবডোমিনাল গ্রোথ হয় সেখান থেকে হতে পারে। এছাড়া যেটা ফিমেলদের ক্ষেত্রে যেটা কমন থাকে, যেটা হচ্ছে কোনো রকম ইউটেরাসের কোনো রকম প্রবলেম যদি হয়, সেখানে সিস্ট কিংবা যদি ফাইব্রয়েড হয়, সেখান থেকে ওই প্রবলেমটা আসতে পারে। তো এই জিনিসটা যদি দেখছেন যে হ্যাঁ আপনি লং টার্ম এই ব্যথাটা আপনার থাকছে, সারছে না, অবশ্যই এটাকে একবার দেখে নেওয়া দরকার যে ভেতরেতে কোনো রকম কিছু ক্লিনিক্যালি কিছু জিনিস ওখানে তৈরি হচ্ছে কিনা।
তার জন্য অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে একটা আল্ট্রাসোনোগ্রাফি। আপনাকে প্রথমেই বলবো যে আপনি ইমিডিয়েট একটা আল্ট্রাসোনোগ্রাফি করান। এরকম ব্যথা যদি থাকে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম হয়েছে, যেটা ভবিষ্যতে গিয়ে যাতে বড় রোগের আকার না নেয় তার জন্য শুরুতেই একবার এটাকে চেক করে নিন। একটা প্লেন আল্ট্রাসোনোগ্রাফি করান, সেই রিপোর্টটা নিয়ে হাওড়া থেকে বলছেন, হাওড়াতে আমাদের অনেকগুলো চেম্বার আছে, আপনি হেল্পলাইন নাম্বারটা ফলো করুন, ওই নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে কোনটা কাছে হবে। একবার নিয়ে আসুন রিপোর্টটা, আমরা একবার দেখে নিই। যদি কোনো প্রবলেম থাকে তার তো সলিউশন অবশ্যই বলে দেবো। এছাড়া যদি ওখানে কোনো রকম প্রবলেম না পাওয়া যায়, সেটা যখন আমরা কনসাল্ট করব, আপনার আরো হিস্ট্রি নেব, সেখান থেকে একটা সলিউশনে আসবে। তাই এটা বাইরে থেকে বলাটা সম্ভব নয়। ইমিডিয়েট একটা আল্ট্রাসোনোগ্রাফিটা করে নিন, সলিউশন অবশ্যই পেয়ে যাবেন। একদম। আসলে স্যাররা যেরকম বহু বছর ধরে এই চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত, আমিও স্যারদের সঙ্গে হয়ে গেল প্রায় অনেকগুলো বছর যে এই অ্যাঙ্কারিং পার্টটার সঙ্গে যুক্ত। আগে আমাদের এই অনুষ্ঠানে স্যার বোধহয় আপনিও আমার সাথে একমতই হবেন, অল্প বয়সীদের ফোন খুব কম আসতো। আমরা বেশিরভাগ ফোন পেতাম বয়স্কদের, কারণ সমস্যা মানে তো বয়স্কদের। অল্প বয়সীদের কি সমস্যা হবে, তাদের মা বাবা ঠাকুর দাদা তাদের সমস্যা। কিন্তু স্যার এখন কিন্তু দিন দিন আমরা কিন্তু অল্প বয়সীদের ফোন মারাত্মক ভাবে পাচ্ছি। এক তো তার মানে সমস্যা বাড়ছে, হ্যাঁ দ্বিতীয় আরেকটা পজিটিভ দিক, আপনারা আয়ুর্বেদকেও ভালোবাসছেন, সব বয়সের মানুষরা আয়ুর্বেদে যুক্ত হচ্ছেন। কিন্তু এই যে নতুন আরেকটা বছরে পা রাখবো স্যার, তো আমাদের তো কিছু ভালো দিক অবশ্যই মেনটেন করতে হবে। কিডনি নিয়ে আলোচনা করছি, আমি পরেও একটু আপনার থেকে শুনবো যে কিভাবে চললে ইয়াং জেনারেশন কিডনির সমস্যা থেকে বাঁচবে। নিশ্চয়ই সেরকমও কোনো দিক রয়েছে। অবশ্যই, যে এটা আমাদের মেনলি যেটা নির্ভর করে সেটা হচ্ছে লাইফস্টাইল। এই যে আজকে ইয়ং জেনারেশনের খুব প্রবলেম চলে আসছে বিভিন্ন রকম দিক থেকে, সেটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে সুগার, প্রেশার, থাইরয়েড, এছাড়াও কিডনির সমস্যা, লিভারের সমস্যা। এই যে ওনার ফোন এলেন, ওনার তলপেটে ব্যথা আছে, তো ওনার উচিত যে একটুখানি কনসার্নস হওয়া, যে আমাকে শুরুতেই আমাকে চেক করে নিতে হবে যে হ্যাঁ আমার একটা প্রবলেম শরীরেতে দেখা দিচ্ছে। আমি স্টার্টিং এই সেটাকে বাড়তে না দিয়ে কি প্রবলেম হচ্ছে, কেন অসুবিধা হচ্ছে একটু দেখে নেবা, এবং একটু কনসাল্ট করা যে হ্যাঁ আমার লাইফস্টাইলটা কি করতে হবে। কারণ আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা পার্টিকুলার লাইফস্টাইল হওয়া দরকার। ঠিক টাইমে খাওয়া, পর্যাপ্ত পরিমাণে খাওয়া, ঠিক টাইমে ঘুমানো, ঠিক টাইমে শরীর চর্চা করা। তো এই জিনিসগুলো এখন কিন্তু প্রায় চলেই গেছে। আমরা শরীরচর্চাও ঠিকঠাক টাইমেতে হয়তো করতে পারছি না, কাজের বিভিন্ন রকম চাপের জন্য, কিংবা অনেকে স্কুল কলেজ আছে সেখানে অনেকের চাপের জন্য পর্যাপ্ত পরিমাণ যে খাওয়াটা দরকার, ব্যালেন্স ডায়েট যেটা দরকার, সেই জিনিসটাও করতে পারছি না। এর ফলে কি হচ্ছে, যে রোগগুলো একটু বয়সকালে দেখা যায়, অ্যাবভ 30 অ্যাবভ 40 দেখা যায়, সেইগুলো কিন্তু এখন ইয়ং জেনারেশনে চলে আসছে। হাড়ের সমস্যা চলে আসছে, কারণ আমরা হাড়ের পুষ্টিকর জিনিস ঠিকঠাক মতো খাচ্ছি না। ঠিক সেরকমই আমাদের সুগার চলে আসছে, আমাদের প্রেশার চলে আসছে। তো বিভিন্ন রকম রোগ, সেখানে তো সিকেডিরও এরকম পেশেন্ট আছে, অনেক পেশেন্ট আছে, প্রায় হয়তো 16 বছর 17 বছর এরকমেরও পেশেন্ট আছে যাদের দেখা গেছে ইউরিয়া ক্রিয়েটিনিন হাই হয়ে গেছে। তো এই জিনিসটাকে একটা প্রপারলি লাইফস্টাইল দরকার। সেখানেতে আয়ুর্বেদ আছে, আয়ুর্বেদেতে দিনচর্যা, ঋতুচর্যা বলে পার্টিকুলারলি চ্যাপ্টার আছে, যে দিনে কি কি করা উচিত। ঋতুচর্যা মানে কোন ঋতুতে কোন জিনিসটা করা উচিত, কোন খাওয়া খাওয়া উচিত, কোন খাওয়া খাওয়া উচিত নয়। তো যদি আয়ুর্বেদের হাত আমরা ধরেন, আপনারা যদি ধরেন, অবশ্যই এর একটা লাভ পাবেন, একটা পজিটিভ দিক পাবেন, যে হ্যাঁ কিছু কিছু রোগ আমরা প্রাথমিক স্টেজেতেই কিন্তু আটকে দিতে পারি। একদম। আর আমাদের এই অনুষ্ঠানটা হয়ে উঠতে পারে একেবারে আপনার একটা ক্লাসরুম, সেই ক্লাসরুম যেখান থেকে আপনি জানবেন যে আপনি কিভাবে ভালো থাকবেন, সেই ক্লাসরুম যেখান থেকে আপনি শিখবেন আপনার পরিবারের মানুষকে কিভাবে ভালো রাখবেন, ইয়াং জেনারেশনকে কিভাবে ভালো রাখবেন, বহুদিন পর্যন্ত এই পলিউশন বা ভেজালের খাওয়া দাওয়া খেয়েও কিভাবে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন। যাই হোক, আলোচনায় আবারও ফিরবো, তবে আমাদের সঙ্গে বন্ধু আছেন, কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। আচ্ছা বলুন, কি সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে মুখের মধ্যে একটা দাগ দাগ ভাব চলে আসছে, এবং সেই দাগগুলো আস্তে আস্তে বাড়ছে। মাঝখানে এই দাগটা দেখতে পাচ্ছি মুখের মধ্যে। মুখের মধ্যে দাগ 32। এবার এই মুখের দাগগুলো যদি আস্তে আস্তে বেড়ে যায়, ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আমাকে। অবশ্যই। এবার এই যে দাগটা আপনার হচ্ছে মুখে, এটা কি কোন রকম লাল কালারের কিছু হচ্ছে, না সাদা রঙের হচ্ছে, না কালো রঙের? লাল লাল থাকে, লাল লাল হচ্ছে। সেটা একটা ছোট জায়গায় হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে গোল হয়ে বাড়ছে। হ্যাঁ ছোট জায়গায় হয়েছে, তারপর ওটা মানে চালিয়ে যাচ্ছে, এদিক ওদিক করে হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন, আচ্ছা গাল ছাড়া কি শরীরে আর কোথাও? গলার দিকটা হয়েছে।
গলার দিকটা হচ্ছে। এটা কি প্রথমে গালে হয়েছিল, তারপর আস্তে আস্তে কি গলার দিকে ছড়াচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে গলার থেকে চলে যাচ্ছে, আর মাঝে মাঝে গুলো ফুটো মানে ওই জায়গাটা কি চুলকায় খুব? ইচিং হয় ওই জায়গাতে? মাঝে মাঝে দাগগুলো ফুটো। আচ্ছা, কোন রকম ছালের মতো সাদা সাদা আঁশের মতো কিছু আছে? হ্যাঁ, উঠছে, ছালের মধ্যে সাদা সাদা উঠছে। আচ্ছা, দেখুন আপনার কথাটা যতটা শুনলাম বা আমি যেগুলো কোশ্চেন করলাম, যে অ্যান্সার পেলাম, সেই অনুযায়ী শুনে এটা মনে হচ্ছে সোরিয়াসিসের দিকে যাচ্ছে। আরে বাবা, কিন্তু তাও আমি বললাম যে যতটা শুনলাম, কারণ সবসময় তো শুনুন আপনি। শুনে জিনিসটা হয় না, আপনি শুনতে থাকুন। কিছু কিছু সিমটম থাকে যেটা ম্যাচ করলো, এবার সেই জিনিসটা হয়তো নাও হতে পারে, ওখানেতে এক্সিমাও হতে পারে। এক্সিমা হলেও অনেক সময় এক সিমটম দেয়, কিন্তু সেখানেতে একটু জ্বালাভাব থাকে। কিন্তু আপনি যেটা বললেন আঁশের মতো উঠছে, একটা ছোট জায়গা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে এবং সেটা ছড়াচ্ছে, এটা কিন্তু সোরিয়াসিসের একটা প্রাথমিক লক্ষণ এবং কিন্তু সোরিয়াসিস হলেও হতে পারে। তো এই জিনিসটা কনফার্ম আপনাকে তখনই বলতে পারবো যখন এটা আমরা সামনাসামনি থেকে দেখব। তবে একটা কথা বলে রাখি, যদি সোরিয়াসিস হয় এটাকে কিন্তু বাড়তে দেবেন না, কারণ আমরা সোরিয়াসিস নিয়ে অনেক প্রোগ্রাম করেছি ও জানিয়েছি যে সোরিয়াসিস আস্তে আস্তে এক জায়গা থেকে শুরু হবে, গোটা শরীরে ছড়িয়ে যাবে, যেখানে কিন্তু আপনি ভবিষ্যতে বাইরে বেরোতে আপনার খুব লজ্জা পাবে। এই জিনিসটা হয়, এবং তার সাথে সাথে এটা কিন্তু সোরিয়াটিক আর্থারাইটিসকেও নিয়ে আসে। যদি এক্সিমাও হয়, এক্সিমাও কিন্তু একটা লোকাল ইনফেকশন, সেই ইনফেকশন থেকে কিন্তু স্কিনের অনেক প্রবলেম আছে। তো এই জিনিসটা একবার দেখার পরই আপনাকে বলতে পারবো। আর একটা কথা বলবো যে সেটা এক্সিমা হোক, সোরিয়াসিস হোক, এই দুটোর পেছনেতে আমাদের অ্যালার্জিক রিয়াকশন অনেকটা কাজ করে। তাই আপনি ইমিডিয়েট একটা আইজিই রিপোর্ট করিয়ে নিন। আইজিই রিপোর্টটা করিয়ে আপনি একবার এসে আমাদের সাথে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, কোন জায়গাটা কাছে হবে আপনাকে বলে দেবে। আমরা রিপোর্টটাও দেখে নেব এবং আপনার যে স্পটটা আছে সেটাও একবার দেখব। দেখার পর কিন্তু আপনাকে কনফার্ম করে দিতে পারবো যে কোন রোগটা হয়েছে। এরপর যখন আপনার ট্রিটমেন্টটা হবে, কোন প্রসেসে এগোবে, কতদিন এগোবে, সেটা কিন্তু যেদিন আমরা দেখব সেই দিনকেই বলে দেওয়া হবে। একদম সব ধরনের সমস্যার ট্রিটমেন্ট কিন্তু এনবিপিতে রয়েছে, যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ, এবং তার মধ্যে এই যে স্কিনের সমস্যা, একটু বলবো বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে যদি আপনি এনবিপিতে আসেন, সব থেকে বেশি লাভবান আপনি হবেন। কারণ যে রেজাল্ট আপনি এখান থেকে পাবেন, আমার মনে হয় সেই রেজাল্টটা অন্য কোথাও থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু বিরল। যাই হোক, আমরা সিকেডি নিয়ে আলোচনা করছি, স্যার গুরুত্বপূর্ণ দিকগুলো বলছিলেন। এবার কোন দিকটা শুনবো স্যার? সিকেডি আগে মেনলি যে প্রবলেমটা করে, যেটা প্রবলেম হয়, কি কারণে আমরা এটাকে সিকেডি বলছি, ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কথাটা তখনই আসছে যেটা অনেক দিন ধরে হয়ে আসছে। আমরা কিছু কিছু সিমটম পাই যেটা আমরা স্টার্টিং এতে সেটাকে ঠিকভাবে সিরিয়াসলি নিই না। এই যে ক্রনিকটা আসছে তার আগে কিন্তু কিডনি ডিজিজ, মানে কিডনিটা খারাপ হতে আরম্ভ করেছে। এই স্টার্টিং এর সিমটমগুলো যদি আমরা ফলো করি এবং সেটার যদি আমরা শুরুতেই ট্রিটমেন্টটা করে নিই, তাহলে কিন্তু এই ক্রনিকের দিকে এগোবে না। প্রথম স্টার্টিং যখন আসে তখন কিছু সিমটম হয়, যেটা হচ্ছে আমাদের পা ফুলতে থাকে, আমাদের মুখের মধ্যে একটা ফোলা ভাব আসে, একটা সোয়েলিং আসে। এর সাথে সাথে যেটা হয়, আমাদের ইউরিনটা সারা দিনেতে আমরা যতটা পরিমাণ জল খাচ্ছি ততটা পরিমাণ ইউরিন হচ্ছে না, বা ইউরিনের সাথে জ্বালা ভাব আছে, কিংবা ইউরিনের কালার চেঞ্জ হচ্ছে, ডার্ক কালার বা ডিপ ইয়েলো কালারের হচ্ছে। এবং তার সাথে সাথে দেখা যাবে যে আমাদের শরীরের মধ্যে কিছু কিছু র্যাশ বেরোচ্ছে, কিন্তু সেটা চুলকাচ্ছে না, শুধু র্যাশ বেরোচ্ছে, লাল লাল মতো বেরোচ্ছে, আবার কিছুদিন থাকছে, আবার চলে যাচ্ছে, আবার সেটা ফেরত আসছে। তো এই যে সিমটমগুলো, এই ছোট্ট সিমটমগুলো কিন্তু ফার্স্টে দেবে। যদি দেখেন যে হ্যাঁ পা ফুলছে, সিরিয়াস হন, কারণ পা ফুলছে এই কারণের জন্য। যখন আমি কিডনির ফাংশনটাতে আসব তখন আমি বলে দেবো যে এই পা ফোলাটা কেন হচ্ছে। তো এই শুরুতে এই কটা জিনিসগুলোকে ফলো করুন, যদি হয় তাহলে শুরুতেই একটু ট্রিটমেন্ট করান। এরপর যখন এটা ধীরে ধীরে বাড়তে থাকবে, যদি সিরিয়াস না হয়, এবার এখান থেকে কিভাবে সিকেডির দিকে আসছে, কি কি স্টেজ আছে আমি বলছি, সেটা ফোনটা ধরে নিন। একদম, আপনি যদি সিরিয়াস না হন তাহলে কিন্তু রোগটা সিরিয়াস পর্যায়ে কিন্তু পৌঁছে যাবে। তাই যে কোনো বিষয় নিয়ে অবশ্যই সিরিয়াস থাকুন এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিন। কেউ আছেন আমাদের সাথে ফোনে, বলবেন। নমস্কার। নমস্কার, আমি অভিজিৎ দাস বলছি, হুগলি থেকে। কোথা থেকে? হুগলি। হুগলি থেকে বলছেন, হ্যাঁ বলুন, কি সমস্যা আছে?
হ্যাঁ, আমার বাড়িতে যন্ত্রণা হয়। যন্ত্রণা এমন হয় যে 3-4 সেকেন্ডের জন্য হাতটা তুলতে পারি না। আচ্ছা, হাতে যন্ত্রণা হয়? হ্যাঁ, এর আগে আমি বাইকে পড়ে গেছিলাম, 2 সপ্তাহ হলো। হুম। তারপরে দেখি যন্ত্রণাটা হচ্ছে। আচ্ছা, এই যে বাইক থেকে পড়ে গেছিলেন, হাতের কোনো এক্সরে বা কিছু করিয়েছেন? না, তখন তো সব ঠিকঠাকই ছিল। রিসেন্ট দেখছি যন্ত্রণাটা হচ্ছে। আচ্ছা, ব্যথাটা যেটা হচ্ছে সেটা কি রিস্টের কাছে ব্যথা হচ্ছে না শোল্ডার জয়েন্টে, কাঁধের কাছে? হ্যাঁ, জয়েন্ট জয়েন্টে মানে চলছে। শোল্ডার জয়েন্টে, কাঁধে? হ্যাঁ। আচ্ছা, দেখুন মেনলি ফার্স্ট কথা বলবো, যেহেতু আপনি চোট একটা পেয়েছেন, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। যেহেতু আপনি একটা চোট পেয়েছেন, হয়তোবা সেই সময় আপনি কিছু বুঝতে পারছেন না, এই কারণের জন্য হয়তোবা হাড়ের সেরকম বড় কিছু হয়নি। অনেক সময় কি হয়, একটা পাতলা টিয়ারও পড়ে যায়। সেই টিয়ার যদি পড়ে যায়, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে দিন গেলে তারপরে কিন্তু আপনি সেই ব্যথাটা আসতে পারে। এছাড়া যদি কোথাও ওখানেতে নার্ভ ড্যামেজ হয়, সেখান থেকেও কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। এই এই এইগুলো কনফার্ম তখনই হতে পারবো যখন আপনি একটা এক্সরে করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে একটা এক্সরে করুন, শোল্ডার জয়েন্টের একটা এক্সরে করুন। এক্সরে রিপোর্টটা একবার আমাদেরকে দেখান, তাহলে আমরা কনফার্ম ভাবে বলতে পারবো যে কি প্রবলেম হয়েছে, ওখানে লোকাল কোনো রকম প্রবলেম কিংবা কিংবা অনেক সময় কি বললাম যে আর্থারাইটিসের প্রবলেম হলেও এই প্রবলেমটা আসে, কিন্তু আগে আমাদেরকে ভাবতে হবে যেহেতু চোট লেগেছে, তো সেটা কনফার্ম আমরা তখনই হতে পারবো যখন আপনি এক্সরে রিপোর্টটা করবেন। তো একটা এক্সরে রিপোর্ট করান, করে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে। সেই জায়গায় এসে একবার রিপোর্টটা দেখান, তারপরে কনফার্ম হয়ে বলে দেওয়া হবে যে এখন যে প্রবলেমটা আছে সেখান থেকে আপনি কিভাবে সুস্থ হবেন এবং কত দিনের মধ্যে সুস্থ হবেন। একদম। যোগাযোগ করার জন্য ফোন নাম্বার 9830235527 বা 37 নাম্বার দুটি টিভি স্ক্রিনে যাচ্ছে, চটপট নোট করবেন এবং ফোন করবেন। নিয়ারেস্ট চেম্বার সম্পর্কে জেনে নেবেন। হুগলি থেকে আপনি বলছেন, হুগলিতে কিন্তু আমাদের আরামবাগ যেরকম একটি চেম্বার রয়েছে, আবার হুগলি থেকে বেলুড়ও চেম্বার রয়েছে। আপনার সুবিধা যদি হয় আরামবাগ চেম্বারে সেদিকে যাবেন, যদি বেলুর সুবিধা হয় বেলুড়ে আসবেন। সব হেল্পটাই পাবেন হেল্পলাইন নাম্বারে, তাই প্লিজ হেল্পলাইন নাম্বার নোট করুন আর ফোন করুন। স্যার, সিকেডি নিয়ে এবার কি শুনবো আমরা? তো এই যে আমাদের সিমটম গুলো যদি আমরা ঠিকঠাক মতো করে না দেখি, এটা কি হবে, ডে বাই ডে এটা বাড়তে থাকবে। কি বাড়বে, যে আমাদের কিডনির ফাংশনটা ডে বাই ডে নষ্ট হতে থাকবে। এবার কিডনির ফাংশনটা কি? কিডনির মেন যেটা কাজ সেটা হচ্ছে ফিল্টারিং করা। আমাদের শরীরের ব্লাডের মধ্যে যে এক্সট্রা ফ্লুইড থাকে, আমাদের যে দূষিত পদার্থগুলো থাকে, এই যে আমরা ইউরিয়া ক্রিয়েটিনিন বলি, যে সিকেডি হলে ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যায়, তো এই ইউরিয়া ক্রিয়েটিনিনকে ব্যালেন্স রাখা এবং এক্সট্রা ফ্লুইড যেটা থাকে সেটাকে বাইরে বার করে দেওয়া। এছাড়াও অনেক রকমের ভিটামিনস আমাদের তৈরি হয়, অনেক রকমের মিনারেলস তৈরি হয়। আমাদের রেড ব্লাড সেল, আমাদের যেটা রক্ত, সেটাকে বাড়ানোর জন্য কিডনিরও ফাংশন আছে। তো এই যে জিনিসগুলো, এইগুলো কি হবে, ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। এই যে ফ্লুইড, আমরা ফার্স্টেই সিমটমে কি বললাম, যে এটা স্টার্টিং দেখা যাবে পা ফুলছে। তাহলে পা যখন ফুলছে মানে কি, ওখানে এক্সট্রা ফ্লুইড জমা হচ্ছে। তাহলে কিডনির ফাংশন কি, ফ্লুইডকে বার করা, সে বার করতে পারছে না। সেই কারণের জন্য আমাদের শরীরের মধ্যে ওই জলটা, এক্সট্রা ফ্লুইডটা জমছে, যেটা পায়ে এবং মুখের মধ্যে। তো এই ফাংশনটা ডে বাই ডে আরো কমতে থাকবে যদি আপনি সিরিয়াস না হন। তো একটা সময় গিয়ে দেখা যাবে যে ইউরিয়া ক্রিয়েটিনিন খুব হাই হয়ে গেছে। বাদ বাকি আপনার প্রবলেমও আসছে। দেখবেন কিডনির প্রবলেম হলে আমাদের রক্ত অল্পতা হয়, রক্ত কমে যায়। কেন না, কিডনির ফাংশন আছে যে আমাদের রেড ব্লাড সেলকে তৈরি করে। তো রেড ব্লাড সেল যখনই তৈরি হওয়া কম হবে, তখন আমাদের রক্তটাও আমাদের শরীরের মধ্যে কম হতে থাকবে। এছাড়া যেটা আসবে সেটা হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে আসবে। রক্ত যখনই কমবে তখন শ্বাসকষ্ট আসবে। এবং ধীরে ধীরে কি হবে, ফিল্টারিং রেট যদি ঠিক না হয়, আমাদের ইউরিন ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে থাকবে এবং একটা স্টেজে গিয়ে দেখা যাবে যে আমাদের কিডনি ফেলিওর, সেখানেতে কিন্তু ইউরিন একবারে স্টপ হয়ে যাবে। তো এই যে স্টার্টিং থেকে শুরু হচ্ছে একদম কিডনি ফেলিওর অবধি, এই জায়গাটা যদি আমরা একটু সচেতন হই, আমাদের একটা সিম্পল সা টেস্ট থাকে, যেটা হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন আর হচ্ছে জিএফআর, গ্লোমেরুলাস ফিল্টারেশন রেট। এই জিএফআর রেটটা যেটা, এইটা হচ্ছে আমাদের কনফার্ম করে যে আমাদের কিডনি কতটা হেলদি। কারণ এর একটা প্যারামিটার আছে। যেমন যদি আমরা দেখি টেস্ট করে যে হ্যাঁ অ্যাবভ 90 আমাদের প্যারামিটারটা দেখাচ্ছে, তাহলে জানবেন যে আমাদের কিডনি একদম ওয়েল, একদম হেলদি আছে।
এই যে প্যারামিটারটা যত কমতে থাকবে 62, 89, আবার প্লাস 59 থেকে 40, এই যে কমতে থাকবে এই অনুযায়ী আমাদের স্টেজ নির্ভর করে। এবং একটা সময় গিয়ে যদি দেখা যায় যে বিলো 15 জিএফআর রেটটা দেখা যাচ্ছে, তাহলে জানবেন সেখানেতে কিডনি ফেলিওরের দিকে চলে গেছে। তো এই যে সিম্পল সা টেস্ট যদি আমরা করে নিই, দেখে নিই যে আমার সিমটম গুলো হচ্ছে, আমি ইউরিয়া ক্রিয়েটিনিন আর এইটাকে একবার দেখলাম, তাহলে কি হবে, স্টার্টিং এই এর জন্য আপনি অ্যাকশন নিন, তাহলে আর ওই স্টেজের দিকে যাবে না। তাই সিকেডি এই এমনি নর্মাল কিডনি ডিজিজ থেকে সিকেডি আসার পেছনে আমরা যদি সচেতন হই তাহলে কিন্তু এই স্টেজটা আসবে না। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার ডাক্তারবাবু। আমি হাওড়া থেকে রিয়া পার করছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? ম্যাডাম, যেটা হচ্ছে এখন মানে ঠান্ডা পড়লে না মানে প্রচুর হেয়ার ফল হচ্ছে, আর হেয়ার ফলটা একটু সামনের থেকে বেশি হচ্ছে, কিন্তু রিগ্রোথটা হচ্ছে না সেই রকম ভাবে, চুলটা খুব ড্রাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে প্রবলেমটা, এটা কি রিসেন্ট হচ্ছে, ঠান্ডা পড়তে, না এর আগেও ছিল? আগে একটু কম ছিল ডাক্তারবাবু, কিন্তু যত ঠান্ডা পড়ছে তত একটু বেশি দেখা যাচ্ছে এই প্রবলেমটা। আচ্ছা, আপনার কি এমনি কোনো রকম অ্যালার্জি আছে? না, সেরকম মানে খুব বেশি অ্যালার্জি নেই, আগে ছিল তো মেডিসিন খাওয়ার পরে, এই মুহূর্তে এখন আর অ্যালার্জি প্রবলেম। সেটা কি টেস্ট করে দেখেছেন অ্যালার্জি আছে কিনা? হ্যাঁ, মানে এখন টেস্ট করেছিলাম রিসেন্টলি, তো সেভাবে দেখা যায়নি আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে চুলের গ্রোথ না হওয়া, চুল উঠে যাওয়া, এই জিনিসগুলোর পেছনে আমরা অনেকবারই বলেছি যে কিছু আমাদের শারীরিক সমস্যা আছে যেগুলো এর জন্য দায়ী থাকে। প্রথমত বলবো যে যদি আমরা শারীরিক সমস্যাটাকে বাদ দিই, যদি আমরা বিভিন্ন রকম কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করি, কিংবা একটা অ্যাটমসফিয়ার ব্যাপার থাকে যে অনেকে কি হয় খুব ঘন ঘন বাইরে এদিক ওদিক যায়, ধুলো বালি, এছাড়া এখনকার দেখা যাচ্ছে যে স্নানের জন্য যে জল ইউজ করে অনেক সময় তার আয়রনের মাত্রা অনেকটা থাকে বেশি। তো একটা পার্ট আছে, এই কারণের জন্য আমাদের চুল উঠতে পারে কিংবা চুল সাদা হয়ে যেতে পারে। এবং তার সাথে সাথে যেটা শারীরিক কন্ডিশন থাকে সেটা হচ্ছে আমাদের অ্যালার্জি আর লিভারের প্রবলেম। তো এবং তার সাথে সাথে থাইরয়েড। তো আমাদেরকে এই তিনটে জিনিসও একবার দেখে নিতে হবে। যদি আপনার অ্যালার্জি থাকে কিংবা এখন বলছেন নর্মাল আছে, তবুও একবার রিপোর্টটা দেখা দরকার। আমি জানি না অ্যালার্জির কি রিপোর্ট করেছেন, যেটা অ্যালার্জির জন্য করা দরকার সেটা হচ্ছে আইজিই, এই রিপোর্টটা একবার দেখা দরকার। এছাড়া লিভারের কন্ডিশন কিরকম আছে তার জন্য একটা এলএফটি লিভার ফাংশন টেস্ট করে নেওয়া দরকার, এবং থাইরয়েড। এই তিনটে জিনিস যদি আমরা রিপোর্টটা দেখি যে হ্যাঁ নর্মাল আছে, তাহলে আপনাকে ট্রিটমেন্টের প্রসেসটা একটু আলাদা হবে। তা যদি আপনার এই প্রবলেমের সাথে শারীরিক এই কন্ডিশনগুলো থাকে, তাহলে আগে এইটাকে ঠিক করতে হবে, নাহলে আপনার এই চুলের সমস্যা কখনোই যাবে না। তো যেটাই প্রবলেম থাকুক, সলিউশন অবশ্যই আছে। আমাদের একটা পার্টি আছে লাইল এগেন্স বলে, যেখানেতে পার্টিকুলারলি ভাবে স্কিন ওরিয়েন্টেড এবং চুল ওরিয়েন্টেড বিভিন্ন রকম প্রবলেমের সলিউশন আছে। তো সেটা আমরা একদম টোটালি সাইন্টিফিক্যালি করি, যে আগে শারীরিক কন্ডিশনটা দেখে নিই, কারণ শারীরিক কন্ডিশন থাকলে এই প্রবলেম থেকে বেরোতে পারবেন না। সেইটা নর্মাল থাকলে তাহলে আপনি নর্মালি চলে আসতে পারবেন, তার ট্রিটমেন্ট প্রসেসটা আলাদা হবে। ডেফিনেটলি আপনি এটার ট্রিটমেন্ট পাবেন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আর যে রিপোর্ট তিনটে বললাম, এলএফটি, আইজি আর থাইরয়েড, এই তিনটে টেস্ট একবার করে নিয়ে আসুন। তারপর অবশ্যই আপনাকে গাইড করে দেবো কিভাবে আপনি এই সমস্যা থেকে বেরোবেন। একদম। সমস্যা যাই হোক না কেন, সমাধান তো নিশ্চয়ই পাবেন। আর তার জন্যই তো রয়েছে এমবিপি, যিনি আছেন ফোনে। আমাকে একটা মিনিট সময় দেবেন, চট করে একটু চেম্বারগুলোর কথা বলে ফেলি। মেচেদা কিন্তু আমাদের চেম্বার থাকে, এবং মেচেদা চেম্বারে অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পাশাপাশি ডক্টর বি শর্মা অর্থাৎ আমাদের ডিরেক্টর স্যারকেও কিন্তু সামনের মেচেদা চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন অবশ্যই কিন্তু খড়গপুরে, এবং খড়গপুরেও কিন্তু এবার স্যার থাকছেন অর্থাৎ ডক্টর বি শর্মা থাকছেন। শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুর এবং কৃষ্ণনগর, এই দুটি গুরুত্বপূর্ণ চেম্বারে কিন্তু স্যার নিজে থাকছেন অর্থাৎ ডক্টর এ হালদার থাকছেন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন আপনারা অবশ্যই ডক্টর এস ভাদুরীকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হেরিয়াতে ডক্টর বি শর্মাকে, আপনারা আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেখে, আসানসোল চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বাঁকুড়া চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর চেম্বারে এবারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন কাকদ্বীপে ডক্টর এস খানকে,
পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে এবার পাচ্ছেন ডক্টর এস খানকে, পেয়ে যাচ্ছেন বোলপুর চেম্বারে ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁ চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গুয়াহাটি আমাদের আসামের গুরুত্বপূর্ণ চেম্বার গুয়াহাটি এবং ডিব্রুগড়, সেখানে অবশ্যই পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন হলদিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা এবার কিন্তু পাচ্ছেন আমাদের ডিরেক্টর স্যারকে অর্থাৎ ডক্টর বি শর্মাকে, এবং আসামের আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার শিলচর, সেখানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আলিপুরদুয়ার চেম্বারেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কলকাতার মধ্যে মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, হাজরা শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান খুব গুরুত্বপূর্ণ একটি সেন্টার, সেখানে আপনারা আমাদের ডক্টরদের পেয়ে যাবেন, স্যার নিজেই কিন্তু থাকেন, এবং তার পাশাপাশি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, পেয়ে যাচ্ছেন অবশ্যই হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় চেম্বার পেয়ে যাচ্ছেন। বিস্তারিত জানতে হলে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। রবিবার মাসে একটি রবিবার কলকাতায় কিন্তু আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকেন, সে বিষয়টা নিয়েও বিস্তারিতভাবে জানতে হলে স্ক্রিনে দেওয়া আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে একদম ভুলবেন না। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। কে বলছেন বলুন? নমস্কার। আমি সাগর থেকে সুনীল মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার প্রায় চোট লেগেছিল, সেই ব্যথাটা মাঝে মাঝে জেগে ওঠে এবং ডাক্তারে দেখেছিলাম, তা একটু ধরা পড়েছিল যে চিকিৎসার মতো হয়েছিল, তা সেটা করা হয়েছে, তার সত্ত্বেও যেগুলো এখন ব্যথা হয়ে আছে, তা এই যে আয়ুর্বেদিক ওষুধে যদি কিছু হয় সেটা যে ট্রিটমেন্টের ব্যাপারটা বলেছেন। আচ্ছা, এক্স রে প্লেটে কি বলেছিল আর একবার বলুন। হ্যাঁ বলুন। এক্স রে প্লেটটাতে কি বলেছিল? বুঝলাম। এক্স রে প্লেটের এক্স রে রিপোর্টটাতে কি বলেছে? ওখানে চির ধরেছে না ওখানেতে লোকাল কোন রকম নার্ভের ওপরে চাপ পড়েছে, সেটা কি বলতে পারবেন? কথাটা বলতে পারছি না, তো আমি বলি তো আবার যে পায়ে চোট লেগেছিল। না না, আমি বলছি যে স্যার বলছেন যে এক্সরে রিপোর্টটা করেছিলেন না, এক্সরেটা, হ্যাঁ, এক্সরেতে কি ধরা পড়েছে? এক্সরে রিপোর্টে তো চোট হওয়ার পর আমি ডাক্তার দেখেছিলাম, ঠিক আছে, তারপরে এখন ব্যথাটা মানে কিছুদিন পর থেকে ব্যথা বাড়ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। মেনলি আমরা বারবারই বলি যে যে কোনো রকম চোট আঘাত যদি লাগে এবং সেটা যদি দেখা যায় যে অনেক সময় যদি খুব বড় প্রবলেম হয় যে হাড় ভেঙেছে, হাড়ে কোথাও চির ধরেছে, তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে ব্যথা হবে কিংবা হয়তো এক্স রে প্লেটে ধরা পড়বে। যদি দেখা যাচ্ছে যে এক্স রে প্লেটে নর্মাল আছে কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর সেই জায়গাটাতে ব্যথা হচ্ছে, তার মানে জানবেন সেখানেতে এক্স রেতে আসছে না, সেখানেতে অন্য রিপোর্ট করতে হবে। কারণ যদি মাইল্ড কোনো রকম টিয়ার ওখানে থাকে, মাইল্ড কোনো রকম যদি নার্ভের ওপরেতে কম্প্রেশন থাকে, ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাক না হয়, সেখান থেকে কিন্তু ভবিষ্যতে ব্যথা যন্ত্রণা আসতে পারে। তাই যদি আপনার এক্স রে প্লেট নর্মাল আছে কিন্তু ওই জায়গাতে আবার ব্যথা হচ্ছে, তার মানে জানবেন কোনো না কোনোভাবে প্রবলেম ওখানে আছে, কিন্তু হয়তোবা সেটা ডায়াগনোসিস করতে পারছেন না। যদি মনে করেন যে হ্যাঁ আপনি এতদিন ট্রিটমেন্ট করছেন, ওখানে আপনি সলিউশন পাচ্ছেন না, তাহলে সেই জায়গাতে আমরা অবশ্যই আছি। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, প্রিভিয়াস এক্স রে রিপোর্টটা নিয়ে একবার আসুন, আমরাও একবার দেখে নিই, এবং যদি মনে হয় কিছু টেস্ট আমরা করতে দেবো, সেই টেস্টটা করার পর যে ডায়াগনোসিসটা হবে সেই অনুযায়ী যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে কিছুদিনের মধ্যে এখন আপনার যে প্রবলেমটা হচ্ছে সেখান থেকে ভালো হয়ে উঠবেন, এবং ভবিষ্যতে যদি ওখানে ওই প্রবলেম না হয় তারও একটা গাইডলাইন আমরা করে দেবো। একদম, যে কোনো ধরনের সমস্যার সমাধান অবশ্যই আপনারা পাচ্ছেন এনবিপি তে। প্রমাণ দেখতে চান? অবশ্যই এই প্রমাণ কিন্তু আমাদের কাছে রয়েছে। এনবিপি তে প্রত্যেকদিন পৌঁছে যাচ্ছেন প্রচুর পেশেন্টরা এবং তারা হাসি মুখে বাড়ি ফিরছে। ঠিক সেরকমই কিছু বন্ধুর একটু কথা আমরা শুনবো আপনাদেরই জন্য, এবং তারপরে ফিরে আসবো অনুষ্ঠানে। কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কি রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপারও আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না। ট্রিটমেন্ট করেননি, সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন। হ্যাঁ, ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে, মানে খুবই ভালো আছে? খুবই ভালো। হ্যাঁ, তার মানে এনভিপি ইউনিয়ন আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? কোথায় বাড়ি? কি সমস্যা আপনার?
আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি এখন ইনসুলিন control-এ নিতেন? আছে। আমি আগে ইনসুলিন নিতাম, এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম আর লিভারে, ফ্যাটি লিভার? আর ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানে চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর ইয়ে করতে পারবে না, উঠতে মানে পারতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারেন্টি ওরা দেবে? না, গ্যারেন্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বিশর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে। আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ? সুস্থ আছি, হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গাঁটের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? ভালো হতো, আবার আচ্ছা, আমি বলি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভারতী পাল, কোথায় বাড়ি আপনার? বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা অনেক করিয়েছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই ভুগছি। মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হইলে বলে আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন হবে। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। প্রচুর মানুষ পৌঁছে যান প্রত্যেকটা দিন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। উদ্দেশ্য একটাই যে সুস্থ আমাকে হতেই হবে। তাদের বিশ্বাস এবং অবশ্যই আমাদের চিকিৎসকদের পরিশ্রম, তাদের বিদ্যা সবকিছুর মধ্যে থেকে এবং আমাদের মেডিসিন, আমাদের পঞ্চকর্মার ডিপার্টমেন্ট সবকিছু, ডায়েট চার্ট বলুন, আপনার যোগা বলুন, বা প্রত্যেকটা দিন আপনি কিভাবে চলবেন, ছোট ছোট বিষয় বা বড় বড় দিক, সব দিক মিলিয়ে কিন্তু আপনি সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছেন। এটা কিন্তু প্রমাণিত সত্য, আর এই সত্যটাই কিন্তু আমাদের এনবিপি সব থেকে বড় অস্ত্র। তো আজকেও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আলোচনা করবো, এবং আপনারা জানেন এনবিপি মানে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের কিন্তু ট্রিটমেন্ট হয়। তাই আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা কিন্তু ফোন করুন, কথা বলুন এবং কাছাকাছি চেম্বারে এসে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে আজকে কিন্তু উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এই হালদার। প্রথমে স্যারকে আরো একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং আমরা আলোচ্য বিষয়ে একটি ছিলাম, সেটা হচ্ছে যে সিকেডি, কারণ সিকেডি নিয়ে বহু দিন ধরে আপনাদের প্রশ্ন আছে, আলোচনা হোক বিষয়টা নিয়ে আমরা বারংবারই আলোচনা করি। এবং সিকেডি নিয়ে আলোচনা যখনই হয় বা আমাদের হেল্পলাইন নাম্বারেও যখন ফোন আসে, ওই ক্রিয়েটিনিন বিষয়টা কিন্তু বারবার আসে। এবং সেখানে অন্য কোনো প্রাথমিক চিকিৎসকেরা আপনাকে হয়তো বলেছেন যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, সারা জীবন ওষুধ খাওয়ার দরকার রয়েছে, ওষুধ বন্ধ করাই যাবে না, ওষুধ বন্ধ করলেই বিপত্তি। এই ভয় এবং তার থেকে যে আপনার কষ্ট, সবকিছুতে আপনি খুব ক্লান্ত হয়ে পড়ছেন। এনবিপিতে কি পথ রয়েছে, এনবিপি চিকিৎসকেরা কি বলছেন, আমরা সব দিকটা নিয়ে আলোচনা করব স্যার। তবে তার আগে ফোন আছে, একটু ফোনটা আমরা একটু নিয়ে নিই। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সুগার, প্রেশার। আচ্ছা, কার এগুলো সুগার প্রেশার? মায়ের বয়সটা কত? হ্যালো, মায়ের বয়স কত? আচ্ছা তুমি শোনো, বলতে থাকো।
দেখুন, সুগার প্রেশার অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। আমরা অনেকবার বলেছি যে আমরাই বলেছি যে সুগারের জন্য আজীবন ধরে কোনো রকম ওষুধ খাওয়ার দরকার পড়ে না। কারণ যদি সুগার আপনার থাকে, আপনি যে ওষুধ খেয়ে যাচ্ছেন সেটা কিন্তু শুধুমাত্র আপনার শরীরের মধ্যে, আপনার ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে কন্ট্রোল রাখার জন্য ওষুধ খাচ্ছেন। সেই কারণের জন্য আপনাকে দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে যেতে হচ্ছে এবং হয়তো বলা হয়েছে আজীবন আপনি ওষুধ খাবেন বা খেতে হবে। যদি মেডিসিনে সেটা কন্ট্রোল না হয়, একটা সময় গিয়ে আপনাকে বাইরে থেকে ইনসুলিন দেওয়া হবে, যেটা আপনার সুগার লেভেলকে কন্ট্রোল করবে। কিন্তু এই প্রসেসে যদি আপনি এগোন, তাহলে আপনার সুগার কখনোই কন্ট্রোলের মধ্যে থাকবে না, আপ অ্যান্ড ডাউন করতে থাকবে এবং সেটা লং টাইম আপনাকে সেটা কন্ট্রোলের জন্য ওষুধ খেতে হবে। এবং যখনই আপনি লং টাইম ওষুধ খাবেন, এই সুগার থেকে আপনার বিভিন্ন রকম তার সাইড এফেক্ট আসবে, যেখানেতে কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, নার্ভের প্রবলেম, চোখে দেখার প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম আসবে। কিন্তু সুগারের যদি সাইন্টিফিক্যালি ভাবে ট্রিটমেন্ট করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে ওষুধের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। এরকম সুগারের পেশেন্ট অনেক আছে যাদের আমরা ট্রিটমেন্ট করেছি, এখনো পর্যন্ত প্রায় 1 বছর হয়ে গেল, কারুর হয়তো 5-6 মাস হয়ে গেল, তাদের মেডিসিন বন্ধ করে দেওয়া হয়েছে। তার প্রসেস এটাই যে আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে প্যাঙ্কিয়াসের ট্রিটমেন্ট। কারণ প্যাঙ্কিয়াস থেকে আমাদের ইনসুলিন তৈরি হয় এবং বেরোয়, যেটা আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখে। তো যদি আমরা নর্মাল ভাবে এই প্যাঙ্কিয়াসটাকে ঠিক করতে পারি, প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিনের যেটা বেরোয় সেটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো এক্সট্রা মেডিসিনের প্রয়োজন হবে না। এবং দেখবেন এই যে লাস্টে যখন কন্ট্রোল হচ্ছে না, বাইরে থেকেই কিন্তু সেই ইনসুলিনটাই দিচ্ছে আপনাকে, যেটা আমাদের শরীরের মধ্যে অলরেডি আছে। তাহলে আমরা যদি ন্যাচারাল ভাবে সেটাকে তৈরি করতে পারি, তাহলে কোনো রকম ওষুধের প্রয়োজন হবে না। এই ট্রিটমেন্টটাই আমরা করি। সেই কারণের জন্য আমরা বলি যে সুগারের জন্য আজীবন মেডিসিন খাওয়ার দরকার নেই। একটা সুন্দর ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট প্রসেস আছে। যদি সেটাকে ঠিকঠাক মতো করে ফলো করেন, যেভাবে ডায়েট আমরা বলে দেবো যদি ফলো করেন, যেভাবে আপনাকে দিনচর্যা ঋতুচর্যাটা বলে দেবো সেটা যদি ফলো আপ যদি করেন, ডেফিনেটলি দেখবেন একটা সময় গিয়ে মেডিসিন বন্ধ হবে। এবং ঘরোয়া উপাচার যেগুলো দিয়ে দেবো, সেই জিনিসগুলো আপনি ঠিকঠাক মতো করে নেবেন, দেখবেন কোনো রকম ওষুধের প্রয়োজন হবে না। একদম, এই কথাটা কিন্তু জোরের সাথে একমাত্র এনবিপি চিকিৎসকেরাই আপনাকে কিন্তু বলে থাকে। একেবারে একটা লাইভ অনুষ্ঠানে বসে কিন্তু চিকিৎসকেরা একটা জোরের সাথে বলেন যে এক তো হচ্ছে সারা জীবন ওষুধ খাওয়ার দরকার নেই, দ্বিতীয়ত কিছু ভালো পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন বা যদি শিখে নিতে পারেন, বুঝে নিতে পারেন, তাহলে ওষুধ ছাড়াও কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। এবং কোনো রোগের জন্য আমাদের এনবিপিতে ইনজেকশন বা অপারেশনের দরকার নেই, আমাদের ইনজেকশন অপারেশন নেই, আপনি অন্য কোনো প্যাথিতে করতেই পারেন। এবার আপনার চয়েস, আপনি যদি না চান করতে অবশ্যই এনবিপিতে আসুন, যদি চান অন্য প্যাথিতে যেতেই পারেন। বলুন এবার কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে। বয়স কত? আমার নাতনি, তার বয়স কত? সবে এই 22 তারিখ হয়েছে, ডিসেম্বরে। ডিসেম্বরের 22 তারিখে হয়েছে? কি মাখাবো একটু ওই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি। বলুন। বলছি নাতনি হয়েছে, তাকে তো তেল মাখাতে বারণ করে, বলছি কি মাখানো যায়? দেখুন, মেন জিনিস হচ্ছে যিনি এখন একদম ইনফ্যান্ট, তো যেহেতু ওনার অনেকগুলো প্রবলেমই এখন হতে পারে। এইভাবে যদি আমরা কোনো রকম কিছু অ্যাডভাইস করি, কারণ এই জিনিসটা এইভাবে অ্যাডভাইস করা যায় না। যে ডক্টরের হাতে ফলো আপে আছে ওনার কাছ থেকে অ্যাডভাইস নেওয়াটাই বেটার হবে। যদি পেশেন্ট যদি একটু বড় হতো, তাহলে সেখানেতে আমরা বিভিন্ন রকম অ্যাডভাইস দিতে পারি। এই সময়টাতে হট করে এটা ওটা জিনিস চেঞ্জ করতে যাবেন না। যেটা ডক্টর আপনাকে পরামর্শ দিয়েছে সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী চলুন। হ্যাঁ, যদি ভবিষ্যতে কোনো রকম অসুবিধা হয় তখন আছি, কিন্তু এই মুহূর্তে ডক্টরের অ্যাডভাইস ছাড়া, যে ডক্টর আপনাকে অ্যাডভাইস করেছে, যে অ্যাডভাইসটা করেছে, সেই অ্যাডভাইসটাই এখন ফলো করুন। একদম, কারণ একেবারে ছোট 1-2 দিনের বাচ্চা সবে মাত্র। ডাক্তারবাবু যেটা বললেন সেটাই শুনুন। আর আমরা একটু সিকেডি নিয়ে শুনবো ডাক্তারবাবু। মানে সিকেডি আমরা অনেকগুলো রোগে শুনি না যে সারা জীবন ওষুধ খেতে হবে, ওষুধ ছাড়া বাঁচাই যাবে না। এনবিপি চিকিৎসক হিসেবে আপনিও বহুবার বলেছেন যে না, দরকার নেই, সারা জীবন ওষুধ খেতে হবে না, আমরা কিছুদিনের মধ্যে সুস্থ করে দেবো। সিকেডিতে যারা আক্রান্ত তাদের জন্য কি বার্তাটা দেওয়া সম্ভব? দেখুন, মেন জিনিস হচ্ছে আমরা যে কোনো রকম রোগকে যদি আমরা সাইন্টিফিক্যালি ভেবে যদি আমরা ট্রিটমেন্টটা করি, এই যে কথোপকথন লেখা আছে, হ্যাঁ ওষুধ খেয়ে যেতে হবে, ওষুধ চালিয়ে যাচ্ছেন, কিন্তু
যদি আমরা একটু অন্যভাবে ভাবি যে আমার রোগটা কেন হচ্ছে, কি কারণ, এর উৎসটা কোথায়, সেই উৎসটাকে খুঁজে বার করে যদি আমরা ঠিক করতে পারি, তাহলে যে কোনো রকম ক্রনিক রোগ আপনাকে সারা লাইফ মেডিসিন খাওয়ার কোনো রকম প্রয়োজন হবে না। ঠিক যেমন এই আপনার সিকেডির ক্ষেত্রেও বলছি, একটা সময় গিয়ে আপনাকে অ্যাডভাইস করা হবে যে আপনার এই যে রক্তের মধ্যে যেটা ইউরিয়া ক্রিয়েটিনিন যেটা বেড়ে যাচ্ছে, সেটাকে বাইরে বার করার জন্য, ফোর্সফুলি বার করার জন্য আপনাকে ডায়ালিসিস করাতে হবে, এবং ডায়ালিসিস একবার শুরু হলে সেটা আপনাকে আজীবন ধরে করিয়ে যেতে হবে। কিন্তু না, আমরা এই জায়গাতে বলি যে প্রথমত তো আগে আমাদের আটকানো দরকার যে ডায়ালিসিসের দিকে না যায়। যদি ডায়ালিসিসও চলে, সেখান থেকেও বহু পেশেন্ট আছে যাদের ডায়ালিসিস বন্ধ করা হয়েছে, এবং উইদাউট ডায়ালিসিসেও কিন্তু মেডিসিন ছাড়াও কিন্তু নর্মাল আছে একটা ট্রিটমেন্ট প্রসেসের পর। এই যে আমাদের প্রবলেমটা, সিকেডির প্রবলেমটা হচ্ছে কি, আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে, ব্লাডের মধ্যে এক্সট্রা ফ্লুইডটা জমা হচ্ছে, সেইটাকে আমরা মেডিসিন দিয়ে কমিয়ে রাখার চেষ্টা করছি, এবং যখন দেখছি যে এটা কমছে না, সেটাকে ডায়ালিসিসের মাধ্যমে আমরা বাইরে বার করে দিচ্ছি, কিন্তু সেই জিনিসটা আবার জমছে, আবার ডায়ালিসিস করছি, আবার সেই জিনিসটা জমে যাচ্ছে। তাহলে এটা তো কোনো ট্রিটমেন্ট প্রসেস হলো না। আমরা যদি একটা রোগকে ভালো করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে যে সেটা যাতে পার্মানেন্ট সলিউশন হয়। তাহলে আমাদের ট্রিটমেন্টটা কোথায় করতে হবে, আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা যাতে না জমে, এইটা ট্রিটমেন্ট করতে হবে। এবার ইউরিয়া ক্রিয়েটিনিন যে জমবে না, তার জন্য কোনটা দায়ী, আমাদের কিডনির যেটা ফিল্টার, কারণ ফিল্টারটা হচ্ছে না। আমি আসছি আলোচনায়, ফোনটা ধরে নি। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বলুন। আমাদের বর্ধমানে চেম্বার হয় জানেন তো? হ্যাঁ জানি। আচ্ছা বেশ, সমস্যাটা কার? সমস্যা হচ্ছে আমার বাবার সমস্যা। বলুন কি সমস্যা? বাবার না এই মানে রিসেন্ট হলো হাঁটু যন্ত্রণা করছিল, দিয়ে আমি ডাক্তারকে দেখিয়েছিলাম, যে ডাক্তারবাবু এক্সরে করেছিলেন, দিয়ে বলছেন যে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। তো আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করাতে চাইছি না। আমি আপনাদের প্রোগ্রাম দেখি, তো আমি আয়ুর্বেদের হাত ধরতে চাইছি। কি করতে হবে আর কি, মানে যদি একটু বলে। ঠিক আছে, আপনাকে আমি টিভিতে বলছি, আপনি শুনতে থাকুন। অস্টিওআর্থ্রাইটিস এর অবশ্যই ট্রিটমেন্ট আছে, খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। এই যে আপনি বললেন যে আয়ুর্বেদের হাত ধরতে চাই, তো আয়ুর্বেদে অবশ্যই তার ট্রিটমেন্ট আছে। কারণ এই যে আপনি আপনাকে অস্টিওআর্থ্রাইটিসের জন্য কি দেবে, ব্যথার ওষুধ দেবে, ক্যালসিয়াম দেবে, সেটা আপনাকে আজীবন খেতে হবে। যতক্ষণ ব্যথার ওষুধ খাবেন আপনার ব্যথা যন্ত্রণা ঠিক থাকবে, আবার যখন তার অ্যাকশনটা কমে যাবে আবার ব্যথা যন্ত্রণা আসবে। সেখানে কিন্তু রোগটার কোনো ট্রিটমেন্ট নেই। রোগটা আপনাকে ট্রিটমেন্ট করতে গেলে একটা স্টেজে গিয়ে বলবে যে অপারেশন করে নিন, কিন্তু না, অস্টিওআর্থ্রাইটিসের সুন্দর ট্রিটমেন্ট আছে। আয়ুর্বেদে এরকম অনেক হার্বস আছে যেটা আমাদের বিভিন্ন রকম অস্থির নানা রকম সমস্যাকে ঠিক করে। অস্টিওআর্থ্রাইটিসে যদি আপনার স্টার্টিং হয়, এখন হয়তো এক্সরে প্লেটে দেখাচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জ, মানে ক্ষয় হচ্ছে। এই ক্ষয়টা হচ্ছে প্রাথমিক স্টেজ। সেখান থেকে যদি এই জিনিসটা বাড়তে থাকে, সেখানে অস্টিওপাইটিক চেন, অস্টিওপেনিয়া, তার সাথে সাথে একদম লাস্ট স্টেজ হচ্ছে অস্টিওপোরোসিস, যেখানেতে হাড় একদম ভেঙে যাবে। তো সেই জায়গাটা যাতে না যায়, অবশ্যই সুন্দর ট্রিটমেন্ট আছে। শুরু স্টেজে আছেন, আপনি একবার এক্সরে প্লেটটা নিয়ে আমাদের সাথে একবার দেখা করুন। আপনাকে প্রসেসটা বলে দেওয়া হবে, কিভাবে ট্রিটমেন্টটা হবে, কোন জিনিসের ওপর ট্রিটমেন্টটা হবে, হাড়ের ক্ষয়গুলো কিভাবে রোধ হবে। আগে আপনি আপনার রোগটা সম্বন্ধে জানুন, ট্রিটমেন্ট প্রসেসটা সম্বন্ধে জানুন, তবে আপনার ট্রিটমেন্ট করাতে সুবিধে হবে। আমরা ফার্স্টেই যে কোনো রকম রোগের জন্য আগে জানাই যে হ্যাঁ আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কি, আপনার কোন কোন দিকটা ট্রিটমেন্ট হবে, কোন কোন দিকটা ইমপ্রুভমেন্ট হবে, এবং কোনভাবে আপনার পুরো রোগটা সারবে এবং কত দিনের মধ্যে সারবে। ডেফিনেটলি এর সুন্দর ট্রিটমেন্ট আছে। আপনি বর্ধমানের চেম্বার যেখানে আছে, আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে। আপনি এক্সরে যে প্লেটটা আছে সেটা একবার নিয়ে আসুন, আপনাকে সুন্দরভাবে গাইড করে দেওয়া হবে। একদম, কারণ অস্থির সমস্যার জর্জরিত এখন আমরা প্রত্যেকেই। আমরা কেন বলছি, কারণ এখন বয়সটা অনেকটা কমে এসেছে। 25-27 বছরের ছেলে মেয়েদেরও কিন্তু আমরা কোমরে ব্যথার সমস্যা পাচ্ছি, ঘাড়ে ব্যথার সমস্যা পাচ্ছি। তাই অস্থির যে কোনো ধরনের, যে কোনো স্থানে, যে কোনো প্রকারের ব্যথা হোক না কেন, নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর একটু এজেড পার্সনদের জন্য বলবো যে আমাদের কাছে কোনো ইনজেকশন বা অপারেশনের দরকার পড়ে না।
যদি আপনারা ইনজেকশন বা অপারেশন ছাড়াও স্লিপ ট্রিটমেন্ট করতে চান তাহলে অবশ্যই এনবিপির দরজা সর্বদা আপনাদের জন্য খোলা রয়েছে। সিকিউরিটির দিকটা নিয়ে স্যার আলোচনা করছিলেন, আবার একটু শুনবো। তো আমাদের যেটা ট্রিটমেন্ট যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফিল্টারের রেটটা বাড়াতে হবে। কারণ এই যে আমরা ফার্স্টে বললাম একটা টেস্ট হয় যেটা হচ্ছে জিএফআর, গ্লোমেরুলাস ফিল্টারেশন রেট। তো এই রেটটা যদি আমরা দেখি ফল্ট হচ্ছে তাহলে ট্রিটমেন্টটা করতে হবে এই রেটটাকে বাড়ানো। কারণ ফিল্টারের রেট বাড়লে আমাদের যে দূষিত পদার্থ যেগুলো জমছে, এক্সট্রা ফ্লুইড জমছে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। আমাদের এক্সট্রা ফোর্সফুলি সেটাকে শরীর থেকে ব্লাডের মাধ্যমে বার করতে হবে না, আবার সেটা জমবেও না। তাহলে রেটটার ওপরে যদি ট্রিটমেন্ট করি, আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা আমরা এই জিএফআর রেটটাকে বাড়াই, তার সাথে সাথে কিডনির অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো থাকে সেইটার আমরা ট্রিটমেন্ট করি, যেমন যেটা পা ফুলে যাওয়া কিংবা মুখের মধ্যে যে প্রবলেমটা আসা ফুলে যাওয়া, তো এইগুলো আমরা দেখি ইউরিনেশনের রেটটাকে বাড়াই। সেই কারণের জন্য আমাদের ট্রিটমেন্টটা লং টাইম হয় না, আমরা একটা পার্টিকুলার সময় পর্যন্ত ট্রিটমেন্ট করি, সেটা নির্ভর করবে রিপোর্টস অনুযায়ী। আপনি স্টার্টিংয়ে যে রিপোর্টটা নিয়ে আসবেন, ইউরিয়া ক্রিয়েটিনিং এর যে রিপোর্টটা নিয়ে আসবেন, আমরা প্রত্যেকটা মান্থলি সেই রিপোর্ট করাবো। রিপোর্টটা আমরা করাবো না, আমরা অ্যাডভাইস করব, আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা থেকে করিয়ে আনবেন। সেই রিপোর্টটাই আপনাকে বলে দেবে আপনি ডে বাই ডে কিরকম থাকছেন, এবং যখন এটা নর্মালের মধ্যে আসবে আমরা ঠিক ট্যাপারিং ডোজ করে মেডিসিন আমরা উইথড্রল করে নেব, করে আমরা ঘরোয়া কিছু রেজিমেন্ট বলে দেবো, সেটা যদি আপনি মেনটেন করেন অবশ্যই এই সিকেডির মতো রোগের জন্য আপনাকে আজীবন ট্রিটমেন্ট করতে হবে না। একদম, কারণ অনেক সময় দেখবেন মেলায় আমরা যখন যাই চোখ বন্ধ করে ওই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর চেষ্টা করি, কিন্তু চোখ বন্ধ করে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন না, একেবারে চোখ খুলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ট্রিটমেন্ট করুন। কারণ সবটা জানার অধিকার আপনার রয়েছে, কারণ আপনি আপনার চিকিৎসককে নির্বাচন করেছেন, আপনি ভিজিট দিচ্ছেন, আপনি আপনার পয়সায় ওষুধ কিনছেন, আপনার পয়সায় রিপোর্ট করছেন, তাই অধিকার সবটা আপনার রয়েছে, জোর আপনার রয়েছে। এনবিপি চিকিৎসকের একেবারে জানানোর জন্য আপনাকে রেডি যে আপনি কিভাবে এগোচ্ছেন ভালো থেকে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি আমি নদিয়া নবদ্বীপ থেকে বলছি, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো। আচ্ছা, আমাদের কৃষ্ণনগরে চেম্বার হয় জানেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার নিজেই কিন্তু কৃষ্ণনগর চেম্বারে থাকেন, পুরো কৃষ্ণনগর বহরমপুরটা উনিই দেখেন। এবার আপনি বলুন আপনার বয়স কত আর আপনার সমস্যাটা কি হচ্ছে? 45 বছর। 45 বছর। আমি কালকে রাতে 10টার সময় আমি যাচ্ছিলাম, রাস্তায় টোটো আমাকে ধাক্কা মেরে না অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। দিয়ে গলার সামনের পোর্শনের যে ডান দিকে ওই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আমি ভেবেছি যে ব্যথা এমনি কিছুই হয়নি, কিন্তু আজকে কাল না হসপিটালে দেখেছিলাম, বললো ফেটে গেছে, ভেঙে গেছে, কিন্তু বলছে কল্যাণ এই বর্ধমানে তোমাকে অপারেশন করাতে হবে। এটা কি আপনাদের কোনো অপারেশন ছাড়া কি কোনো চিকিৎসা আছে সেটা বুঝি? দেখুন, আর কি ভেঙে গেছে কিন্তু অপারেশন করতে হবে। প্রথমত হচ্ছে যেহেতু আপনাকে বলেছে ফ্র্যাকচার হয়ে গেছে, শুনুন, তো ফ্র্যাকচার যদি হয়ে যায় এই ফ্র্যাকচারের ক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিডিয়েট ট্রিটমেন্টের হাত ধরতে হবে। কারণ ফ্র্যাকচার যদি যেটা আপনি বললেন সেটা হয়তো খুব সম্ভবত নেকের আপনার প্রবলেম হতে পারে কিংবা কলার বোনের প্রবলেম হতে পারে। কারণ ফ্র্যাকচার যদি হয় সেখান থেকে কিন্তু ব্লিডিং হতে আরম্ভ করবে, ব্লিডিং যদি বেশি হয় সেটা আপনার শরীরেরই প্রবলেম, সেখান থেকে অনেক বড় ধরনের কিছু হয়ে যেতে পারে। তাই আপনাকে যেটা অ্যাডভাইস করব, যেহেতু ফ্র্যাকচার বলেছে তাহলে অবশ্যই ইমিডিয়েট আপনি এটার ইমিডিয়েট যে ট্রিটমেন্ট হয়, এমার্জেন্সি যে ট্রিটমেন্ট হয় সেটা আপনি এখন করান। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে যে এই ট্রিটমেন্ট আপনি করালেন কারণ এখন হাড়টাকে জোড়ার প্রয়োজন আছে, এবং সেখানে যদি কোনো রকম নার্ভের প্রবলেম আসে সেখানটাতে আমরা দেখে নেব, কিংবা এইটা যদি আপনার ফ্র্যাকচার না হতো শুধুমাত্র নার্ভের ওপরেতে চাপ পড়তো সেখানেতে অবশ্যই ট্রিটমেন্ট ছিল। কিন্তু এই সমস্ত কিছু কিছু কেস থাকে যেগুলোর একটুখানি এমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তো আপনি আপাতত এমার্জেন্সি ট্রিটমেন্টটা করান, এবং যদি কোনো রকম ফার্দার অ্যাডভাইসের প্রয়োজন হয় আপনি ট্রিটমেন্টের পরেও তো আপনাকে এক্সরে করাবে, আপনি আগের এক্সরে আর পরের এক্সরে নিয়ে এসে একবার আপনি যোগাযোগ করুন কৃষ্ণনগরেতে, আমি গাইড করে দেবো কি করলে ভালো হয়। একদম, আমাদের ট্রিটমেন্টটা ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের, অর্থাৎ যে রোগটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন বা যে রোগটার অন্য কোনো প্যাথিতে মনের মতন ট্রিটমেন্ট পাচ্ছেন না, রেজাল্ট পাচ্ছেন না, সারা জীবন ওষুধ খেতে বলা হচ্ছে বা ওষুধ আপনি খেয়ে যাচ্ছেন তারপরেও আপনি মনের মতন কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য ফেটে গেল, কেটে গেল, পুড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাচ্চা হবে আমার, এই সব কিছুর জন্য কিন্তু মডার্ন ট্রিটমেন্ট রয়েছে। অবশ্যই সেদিকে আপনাকে যেতে হবে, কারণ সঠিক গাইড দেওয়া বা গাইডলাইনটা
বুঝিয়ে দেওয়াই কিন্তু আমাদের চিকিৎসকদের মূল উদ্দেশ্য। কোনো রকম বিভ্রান্ত করা বা আপনাকে বিপথে পরিচালনা করা আমাদের কোনো রকম কিন্তু উদ্দেশ্যের মধ্যে পড়ে না। তাই সঠিক অ্যাডভাইস পাবেন যখন আপনি চেম্বারে চলে আসবেন। মেছেদায় আমাদের চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্য এবং ডক্টর বি শর্মা, অর্থাৎ আমাদের ডিরেক্টর স্যারকে মেছেদা চেম্বারে এখন আপনারা বেশ কয়েকবার পাবেন। তাই বলে রাখলাম, দুজনের নামই আপনারা কিন্তু চাইলেই যোগাযোগ করতে পারেন। একই রকম ভাবে খড়গপুর চেম্বারেও কিন্তু আমাদের ডিরেক্টর অর্থাৎ ডক্টর বি শর্মা আমাদের স্যারকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাবেন। বহরমপুর এবং কৃষ্ণনগর চেম্বার কিন্তু আমাদের রয়েছে, সেখানে স্যারকেই আপনারা পাবেন অর্থাৎ ডক্টর এ হালদারকে পাবেন, একটু যোগাযোগ করে নেবেন। জামশেদপুর চেম্বারে ডক্টর এস ভাদুরীকে আপনারা কিন্তু পাবেন, পেয়ে যাবেন অবশ্যই। হেরিয়াতে ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে। ক্যানিং চেম্বারে আপনারা পাবেন ডক্টর আর দেখে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। চেম্বার কিন্তু অবশ্যই আমাদের রয়েছে বর্ধমান, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এস ভাদুরীকে। চেম্বার রয়েছে আমাদের কাকদ্বীপে, পেয়ে যাচ্ছেন সেখানে ডক্টর এস খানকে, পেয়ে যাচ্ছেন পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস খানকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে। চেম্বার রয়েছে অবশ্যই গুয়াহাটি এবং ডিব্রুগড়ে, যেটা আমাদের আসামের গুরুত্বপূর্ণ দুটি চেম্বার, সেখানে এবারে থাকছেন ডক্টর এস ঘোষাল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার শিলচর, সেখানে কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা অর্থাৎ আমাদের ডিরেক্টর স্যার। হলদিয়া পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ত্রিপুরার বন্ধুরা আগরতলায় আমাদের চেম্বার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আলিপুরদুয়ারে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, কলকাতার বন্ধুরা অনায়াসে যোগাযোগ করতে পারেন, বা হাজরা শিশুমঙ্গল হসপিটালের অপোজিটে চেম্বার রয়েছে। হাতিবাগান খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে আমাদের চেম্বার রয়েছে। খিদিরপুর আমাদের চেম্বার রয়েছে। হাওড়ার মধ্যে শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ের চেম্বার রয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে যোগাযোগ করতেই পারেন। স্ক্রিনে যাচ্ছে আমাদের ফোন নাম্বার 9830235527 বা 37, সেই নাম্বারে যোগাযোগ করুন, ফোন করুন, কথা বলুন, নাম লেখান এবং কাছাকাছি চেম্বারে চটপট চলে আসুন। কে আছেন ফোনে দেখবো? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি চন্দন দেব বলছি খড়গপুর থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার সঙ্গে ডাক্তার নমস্কার। নমস্কার, বলুন। ডাক্তার বলুন, মানে যা খাবার খাচ্ছি মানে প্রচুর পরিমাণে অ্যাসিড হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনার প্রোগ্রামটা দেখছিলাম, দিয়ে আমি করলাম। আচ্ছা, এই যে অ্যাসিড হচ্ছে, আপনি কি খালি পেটে খুব থাকেন? হ্যাঁ, মাঝে মাঝে খালি পেটে থাকতে হবে। আচ্ছা, মোটামুটি এই অ্যাসিডের প্রবলেমটা দীর্ঘদিনের প্রবলেম? হ্যাঁ, হয়ে গেল 8 মাস হয়ে গেল। তো এর জন্য কোনো রকম লিভার ফাংশন টেস্ট বা কোনো রকম টেস্ট করেছেন যে কি কারণে হচ্ছে? কিছু করিনি, মানে শুধু যখনই গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে গ্যাসের ওষুধ খাচ্ছেন, তাই তো? খাচ্ছি বাস। ঠিক আছে, আপনি ভালো করে শুনতে থাকুন টিভিতে, আপনাকে বলে দিচ্ছি। এই গ্যাস অম্বল অ্যাসিডের প্রবলেম নিয়ে আমরা অনেকবার বলেছি, সচেতন করেছি যে গ্যাস অম্বল অ্যাসিড ব্যাপারটাকে অনেকেই অনেক ছোটভাবে নেয়, যে হচ্ছে আমি গ্যাসের ওষুধ খেয়ে নিলাম বা বেশ তো ভালো আছি 1-2 দিন, কিন্তু তারপর আবার আসছে। এটা জানবেন যে গ্যাস অম্বল অ্যাসিডিটি এই জিনিসগুলো কিন্তু রোগ নয়, এইটা একটা বড় রোগের সিমটম। আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি বা ডাইজেস্টিভ সিস্টেম যেটা থাকে সেইটা যদি হ্যাম্পার হয় সেখান থেকে আসে, এবং সেটা হ্যাম্পার হওয়ার পেছনেতে দুটো বড় অর্গান আছে দায়ী। একটা হচ্ছে লিভার। কেন লিভার দায়ী? লিভার থেকে এক ধরনের কেমিক্যাল বেরোয় যেটাকে আমরা বলি বাইল। এই বাইলটা কি হয়, আমাদের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ঠিক রাখে। যখনই এই বাইলের ফরমেশনটা কমে যায়, আর এটা কখন কমবে? যখন লিভারের কোনো প্রবলেম হবে। তাহলে লিভারের প্রবলেম যদি থাকে সেখান থেকে তার সিমটম হচ্ছে এটা গ্যাস অম্বল অ্যাসিডিটি। ঠিক সেম ভাবে কারুর হিস্ট্রি যদি থাকে খালি পেটে থাকার, সেখান থেকে কি হয়, আমাদের স্টমাক যেখানে খাদ্যনালী, ওখানেতে এক ধরনের আলসার ফরমেশন হয়। কারণ স্টমাকের মধ্যে যখনই আমাদের খালি পেট দেবেন ওখানে একটা অ্যাসিডিক রিয়াকশন হবে, এবং সেই অ্যাসিডিক রিয়াকশন যদি দীর্ঘদিন ধরে হতে থাকে সেখান থেকে একটা আলসারের ফরমেশন হয়। সেই আলসারের ফরমেশন হলেও কিন্তু আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটিটা হবে। তার সাথে সাথে সিমটম দেবে বুক জ্বালা করছে, পেট পরিষ্কার থাকছে না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সিমটম। আপনি যে ট্রিটমেন্টটা করাচ্ছেন সেটা কিন্তু এইটা পার্মানেন্ট সলিউশন নয়, আপনি সাময়িক রিলিফের জন্য ট্রিটমেন্ট করছেন।
আর এটা যদি ডে বাই ডে বাড়তে থাকে জানবেন আপনার লিভারটা কিন্তু ড্যামেজ হচ্ছে। ভবিষ্যতে কিন্তু লিভার যদি স্টেজ বেড়ে যায় সেখানে কিন্তু আবার অন্য প্রবলেম হয়ে যাবে। ঠিক সেরকম স্টমাকে যদি আলসারের ফরমেশনটা বেড়ে যায় সেখান থেকে কিন্তু ভবিষ্যতে অনেক প্রবলেম আসবে। আপনি খাবার খেতে পারবেন না, জল খেলেও আপনার পেটেতে জ্বালা ভাব করবে। তাই এই স্টেজটাতে যাতে না যায় শুরুতে এটাকে একটু সচেতন হয়ে ট্রিটমেন্ট করুন। এটার অবশ্যই পার্মানেন্ট সলিউশন আছে, কিন্তু আপনাকে ট্রিটমেন্ট প্রসেসটা ঠিক করতে হবে। আপনি খড়গপুর থেকে বলছেন, খড়গপুরেই আমাদের চেম্বার আছে, আপনি ওখানে এসে একবার দেখা করুন। আপনাকে গাইড করে দেবে কিভাবে চললে, কি খাবার খেলে, কিভাবে ডায়েট মেনটেন করলে এবং কিভাবে মেডিসিন খেলে আপনি এখন প্রবলেম থেকে সুস্থ থাকবেন, সুস্থ হবেন এবং ভবিষ্যতে যাতে এই প্রবলেম না আসে তার জন্য আপনাকে গাইড করে দেবে। একদম। দেখুন, পেটের সমস্যায় তো জর্জরিত আমরা, প্রত্যেকটি পরিবারেই আমরা পেটের সমস্যায় প্রচুর মানুষকে পাই। তবে এবছরে পেটের সমস্যা আছে, সামনের বছরতে যেন না থাকে সেই অঙ্গীকার একটু নিতে পারি। পেটের সমস্যাকে অনায়াসে কিন্তু এটাকে থেকে নির্মূল করা যায়, সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি। শুধুমাত্র আপনার একটু সচেতনতা, একটু পরিশ্রম, ডাক্তারবাবুদের কথা অক্ষরে অক্ষরে পালন করার একটা অভ্যাস, এগুলো যদি আপনার মধ্যে থাকে অনায়াসে আপনি নতুন বছরে কিন্তু হারিয়ে দিতে পারবেন আপনার পেটের সমস্যাকে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? সন্তোষ মন্ডল বলছিলাম বারাসাত থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার সর্বক্ষণ একটা ঘুম ঘুম ভাব ফিরে যায়। বয়স কত আপনার? বয়স হচ্ছে 28। 28। আচ্ছা, কোন রকম শারীরিক কোন রকম দুর্বলতা বা এর আগে কখনো বড় কোন রকম রোগ হয়েছিল, যেমন জন্ডিস এরকম টাইপের? না না না, হয়নি। আচ্ছা, সুগার কি আপনি টেস্ট করেছেন? কিছু টেস্ট করা হয়। আচ্ছা, শারীরিক আলসেমি লাগে, ঘুম ঘুম ভাব লাগে, সেরকম। আচ্ছা, রেগুলার কি শারীরিক কসরত থাকে? কসরত বলতে কর্ম তো করতে হয়, কিন্তু অতটা বেশি কারণ তো কর্ম নয়, বসে থেকেই কর্ম করি। আচ্ছা, তাহলে আপনাকে কয়েকটা জিনিস আমি বলবো, আপনি একটু শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। প্রথমত, যদি এরকম একটা শারীরিক দুর্বলতা একটা থাকে সারাক্ষণ ধরে, সেখানেতে একটা ঘুমের ভাব থাকে, তো কিছু জিনিস একটু ফলো করতে হবে। যেমন এখন বললাম যে অনেক কম বয়সেই আমাদের সুগার আসতে পারে, সেটা একবার দেখে কনফার্ম হয়ে নিতে হবে যে হ্যাঁ সেই দিক দিয়ে আসছে কিনা, সেইটা একটা কারণ হতে পারে। এছাড়া আপনাকে দেখতে হবে একটু থাইরয়েড এই বয়সে আসছে কিনা, কারণ সেখান থেকেও একটু দুর্বলতা আসে। এছাড়া সেটা হচ্ছে আমাদের মেন্টালি যদি কোনো রকম ডিস্টার্বনেস থাকে, আমরা যদি একটু ফ্রাস্ট্রেশনেতে ভুগি, ডিপ্রেশনে ভুগি, সেখান থেকেও এই প্রবলেম আসে। আমি জানলাম না হয়তো কোনো রকম ওষুধ আপনি খান কিনা এইটার জন্য। তো এই জিনিসগুলো একটু যদি ফলো আপ করা যায় তাহলে ভালো হয়, তাহলে ট্রিটমেন্ট প্রসেসটা ঠিক থাকবে। তো আপনার ক্ষেত্রে বলবো আপনি একটা সুগারের একটা টেস্ট করান আর থাইরয়েডের একটা টেস্ট করান। এই দুটো রিপোর্ট করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। যদি এই দুটো নর্মাল থাকে তাহলে দেখবেন আমাদের আয়ুর্বেদের পঞ্চকর্মের একটা পার্ট আছে যেটাকে বলা হয় শিরোধারা। তো শিরোধারাটা যদি আপনি ঠিকঠাক মতো করে নেন, তার সাথে কিছু মেডিসিনস আছে, সেটা যদি নেন তাহলে কিন্তু এই জিনিসটা নর্মাল হয়ে যাবে। কিন্তু তার আগে দেখতে হবে যে এর পেছনেতে অন্য কোনো কারণ আছে কিনা, কারণ ওই কারণ যদি থাকে তাহলে আমাদের ওটার জন্য ট্রিটমেন্ট করতে হবে। বেশ, সময় একেবারে সংক্ষিপ্ত। সিকেডি বা কিডনির আমরা বিভিন্ন দিক নিয়ে কিন্তু আলোচনা করছিলাম। শুধুমাত্র স্যার একটু জানতে চাইবো যে কিডনির সমস্যা তো যে কোনো মানুষের আসতে পারে, কিন্তু যাদের সুগার আছে বা প্রেশার আছে তাদের কি কিডনি হওয়ার প্রবণতা বা কিডনির সমস্যা হওয়ার প্রবণতা একটু বেশি থাকে? অবশ্যই খুব বেশি থাকে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আমরা যে সুগারের পেশেন্ট, প্রেশারের পেশেন্ট দীর্ঘদিন ধরে যারা আছে তার কিন্তু সাইড এফেক্ট একটা কিডনির প্রবলেম আসেই। তাই আমরা বারবার সচেতন করি, সুগার প্রেশার যদি থাকে কিডনির যে টেস্ট সেটা কিন্তু করে নেওয়া দরকার প্রত্যেক 2 মাস ছাড়া ছাড়া। অবশ্যই। আর আজকে হাতের সময় একদম কম, অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। তবে পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হচ্ছে। আর আপনি নোট করেছেন তো 9830235527 বা 37 নাম্বারটি, সেই নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং নিয়ারেস্ট চেম্বারে চলে আসুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার।